বাংলাদেশের পরাজিত শক্তি আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস নিয়ে যে সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের এই বিপ্লবের এক অন্যতম অংশীদার পার্টনার বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে ক্লারিং করার জন্য, এই সেনাবাহিনীকে যে কোনোভাবে ট্যাগ লাগানোর জন্য, বিতর্কিত করার জন্য আমাদের এই পরাজিত শক্তির দোসরেরা উঠে পড়ে লেগেছে। তারা যে কোনো মূল্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার প্রশ্নবিদ্ধ করতে চাই, কালারিং করতে চাই। যে কোনোভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে তারা যে উদ্দেশ্য নিয়ে আপনার রাজপথে নেমেছে বা বাংলাদেশকে একটি আনস্টেবল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটি তারা অনেকাংশেই সফল হবে। তো কেন এবং কিভাবে তারা সফল হবে সেটি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমাদের জানতে হবে এবং সজাগ থাকতে হবে বন্ধুগণ। এখন সময় অত্যন্ত ক্রিটিক্যাল, ঝুঁকিপূর্ণ। এই জন্যই একটি প্রবাদ বাংলাদেশের বাংলা সাহিত্যে বলেন, আমাদের বাংলা পাঠ্যপুস্তকে বলেন, সব জায়গায় আসছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই প্রবাদটি কিন্তু এমনি এমনি আসে নাই, এটা আসছে আমাদের সেই প্রবাদের বাস্তব অবস্থা আমরা কিন্তু আজকে মুখোমুখি হচ্ছি। তো এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের বড় ধরনের একটি চুলকানি বলেন, বড় ধরনের একটি কি বলে আপনার ষড়যন্ত্র বলেন, এটি আসলে কেন? কারণ তারা ভালো করেই জানে যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই বিপ্লবে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার কারণে আমাদের বাংলাদেশের সেই ফ্যাসিবাদী শক্তি পলায়ন করতে বাধ্য হয়েছেন এবং তারা কিন্তু দেশ ছেড়ে বিতাড়িত হয়েছেন। এবং বাংলাদেশের এক্সিস্টিং যে প্রতিষ্ঠানগুলো ছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, বিশেষ করে পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, যেহেতু বিজিবিকেও তারা এক প্রকারের তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিল, কার্যত এই প্রতিষ্ঠানগুলো বা এই সংগঠনগুলো এক প্রকারের একবারেই ভেঙে পড়েছে এবং ধ্বংস হয়ে গেছে। আজকে পুলিশের নাম শুনলে মানুষ ঘৃণা প্রকাশ করে, থুতু দেয়, মনে করে পুলিশ মানে হচ্ছে খুনি, পুলিশ মানে হচ্ছে একটা গুমকারী একটা সংগঠন, জনগণের শত্রু একটা প্রতিষ্ঠান। পুলিশের পোশাক দেখলেই মানুষ থুতু মারে। কিন্তু এই পুলিশ তো আগে এরকম ছিল না। পুলিশকে বলা হতো জনগণের বন্ধু, জনগণের সেবক। কিন্তু সেই জায়গায় তারা জনগণের সেবক না হয়ে আজকে জনগণের গণধিকৃত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদেরকে জনগণের শত্রুতে পরিণত করা হয়েছে। এটি করেছে খুনি হাসিনা এবং তার দোসরেরা। এখন সেই জায়গায় এটি বিপ্লবোত্তর বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশকে একটি স্টেবল, স্থিতিশীল পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আনার জন্য। তো এই জায়গায় এই যে আনসার নামক ছাত্রলীগ, হাসিনা লীগের সদস্যরা গতকালকে সচিবালয় ঘেরাও করে যা করেছে, এটা আসলে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না, অ্যাকসেপ্ট করার সুযোগ নেই। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে প্রশ্ন উঠেছে, প্রত্যেকটি জায়গা থেকে আওয়াজ উঠেছে যে এই আনসার ব্যাটালিয়ানকে নিষিদ্ধ করতে হবে, বাতিল করতে হবে। আনসার নামক কোনো ব্যাটালিয়ান, কোনো বাহিনী বাংলাদেশে এই মুহূর্তে রাখার কোনো প্রশ্নই আসে না। কারণ যে আনসার আমার দেশের ছাত্র যুবকদের বুকে গুলি চালাতে পারে, তাদের উপরে নির্মম আঘাত করতে পারে, হামলা চালাতে পারে, এদেরকে ন্যূনতম আর কোনো দেওয়ার সুযোগ নেই। কারণ তারা নৈতিকতা হারিয়েছে। তো নৈতিকতা হারিয়ে ফেলার পরে এই বাহিনীটিকে রাখার আসলেই কোনো যৌক্তিকতা নেই। অনতিবিলম্বে এই বাহিনীটিকে বিলুপ্ত করতে হবে এবং এই বাহিনীটিকে ভবিষ্যতে যদি আরও নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজন হয়, গড়ে তোলার প্রয়োজন হয়, তাহলে ছাত্র জনতার বিপ্লবী যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে প্রয়োজনে নতুন করে আনসার ব্যাটালিয়ান গঠন করা যাবে বা গঠন করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমি মনে করি আনসার বাহিনীকে রাখার কোনো যৌক্তিকতা নেই। কারণ তাদেরকে যদি আমরা রেখে দেই, তাহলে এই যে যারা গতকালকে সচিবালয় ঘেরাও করেছে, আমার দেশের ছাত্র যুবকের উপরে গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে, এরা ভবিষ্যতে আরও বড় দানব হয়ে উঠবে। এবং আমাদের এই আশঙ্কাটিও উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যে গতকালকে যে সকল আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় ঘেরাও করে আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, এরা শুধু
আনসারই নয়, এখানে পরাজিত শক্তির অনেক সন্ত্রাসী খুনি তারাও কিন্তু ঘাপটি মেরে তাদের ভিতরে অংশগ্রহণ করেছে, আমরা তথ্য পেয়েছি। এবং পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্তা তাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছে এবং তাদেরকে ফাইন্যান্স করেছে আওয়ামী লীগেরই বেশ কয়েকজন নেতা। এটা হয়তো অনেকেই জানেন না। তা না হলে এই যে তারা প্রায় সপ্তাহখানেক ধরে ঢাকায় অবস্থান করছে, হাজার হাজার, এত সদস্য আসলে আসে নাই। এরা কারা? এবং এদের অধিকাংশ সদস্যের গায়ে দেখবেন নতুন পোশাক আনসারের, মানে একবারে দোকান থেকে কিনে গায়ে দিয়েছে, এরকম একবারে মানে নিট অ্যান্ড ক্লিন, একবারে নিউ, ব্র্যান্ড নিউ। তাহলে হঠাৎ করে এরা ব্র্যান্ড নিউ ইউনিফর্ম গায়ে দিয়ে রাজপথে নেমে আসলেন। কই পাইলেন এই ইউনিফর্ম? কোত্থেকে আসলো? এত টাকার উৎস কি? কারা ফাইন্যান্স করেছে? এই সব তথ্য আমরা জানি। শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে তাদের পিছনে। তাদের খাওয়া দাওয়া দেখবেন যে বিরিয়ানি, একবারে হাই প্রোফাইল খাওয়া, তাদের সিকিউরিটি, নিরাপত্তা, তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই যে তাদের আসা যাওয়ার ভাড়া, এখানে থাকা, এগুলো কে করছে? নিশ্চয়ই কোনো না কোনো পিছনে একটা শক্তি তাদের আছে। তো এই শক্তিটি ইতিমধ্যেই আইডেন্টিফাইড, আমরা তাদেরকে বের করেছি। ইনশাআল্লাহ আমি মনে করি খুব শীঘ্রই তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে পারবো, এই সরকার করবে ইনশাআল্লাহ। এখন আমাদের যেটি করণীয়, আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সজাগ থাকতে হবে। অন্তত আগামী 2 মাস রাজপথে পাহারা দিতে হবে। আমি আগেই বলেছিলাম, ছাত্র জনতাকে পাহারা না দিলে তাহলে কিন্তু এরা যে কোনো সময় এদেশে একটি অঘটন ঘটিয়ে দিতে পারে। এজন্য আমরা পাহারাদার হিসাবে এই ছাত্র জনতাকে রাজপথে পাহারা দিতে হবে এবং সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনার জন্য এই সরকারকে সহযোগিতা করতে হবে। পরাজিত শক্তি তারা কিন্তু উঠে পড়ে লেগেছে, যে কোনোভাবে যে কোনো মুহূর্তে আমাদের দেশে কীভাবে একটা অঘটন ঘটানো যায়, কীভাবে এই দেশকে অস্থিতিশীল করা যায়, আনস্টেবল করা যায়, আমাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা যায়, তার জন্য তারা সদা তৎপর। এবং গতকালকের ঘটনা আপনারা জানেন, গতকাল তারা চেয়েছিল সেনাবাহিনী গুলি চালাক, এবং এটা খুব করে তারা চেয়েছিল এবং চেষ্টাও করেছে। এই জন্য তারা পরিকল্পিতভাবে গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে, আক্রমণ চালিয়ে ঢাকা ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থীকে আহত করেছে। কারণ পুলিশ তো ওখানে নাই যে পুলিশ গুলি চালাবে বা পুলিশ এদেরকে মানে নিবৃত্ত করবে বা এদেরকে মানে উচ্ছেদ করবে। পুলিশ তো নাই এক প্রকারের। বিডিআরকে বা বিজিবিকে আমরা তো সীমান্ত অলরেডি পাঠিয়ে দিয়েছি, ঢাকায় তো আর বিজিবি নেই, এখন শুধু আছে সেনাবাহিনী মূল দায়িত্বে আইন শৃঙ্খলার। এজন্য তাদেরকে প্রেসক্রাইবড করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে তোমরা এমন ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করবা যাতে সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়। আর সেনাবাহিনী যদি গুলি চালায় তখনই আমরা আমাদের স্বার্থ হাসিল করতে মানে আমরা উঠে পড়ে লাগবো। তখন বহির্বিশ্বে আমরা দেখাবো যে দেখেন একটি মানে সরকারি বাহিনী যাদের গায়ে ইউনিফর্ম আছে, এরকম একটি বাহিনীর মানে দিকে আরেকটি বাহিনী গুলি চালিয়েছে। এটা তারা একবারে হাইলাইট করে তুলে ধরবে, জাতিসংঘে দিবে, এখানে দিবে, সেখানে দিবে। এর মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। এই জন্যই তারা তাদের ইউনিফর্ম গায়ে দিয়ে আন্দোলনে নেমেছে। তোমরা তোমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতে চাও, ভালো কথা, তাহলে ইউনিফর্ম গায়ে দিয়ে আসছো কেন? ইউনিফর্ম খুলে আন্দোলন করো। আমি তো কখনোই দেখি নাই যে কোনো রাষ্ট্রের একটা স্পেসিফিক বাহিনী, কোনো সুনির্দিষ্ট বাহিনী ইউনিফর্ম গায়ে দিয়ে এরকম রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, বিক্ষোভ করছে, কখনোই দেখি নাই। আপনারা কখনো দেখেছেন যে পুলিশ এই 50 বছরে মানে শাহবাগ অবরোধ করেছে পুলিশের পোশাক গায়ে দিয়ে দিনের পর দিন? র্যাবকে দেখেছেন, বিজিবিকে দেখেছেন, কিংবা অন্য কোনো বাহিনীকে দেখেছেন? দেখলে আমাকে তথ্য দিতে পারেন। তবে আমি কখনো দেখি নাই, কোনো এরকম তথ্য পাই নাই যে তারা ইউনিফর্ম গায়ে দিয়ে এরকম আন্দোলন করছে। তাহলে এরা কেন, কাদের স্বার্থ হাসিলের জন্য, কি উদ্দেশ্যে ইউনিফর্ম গায়ে দিয়ে এরকম দিনের পর দিন, ঘন্টার পরে ঘন্টা রাজপথে অবস্থান নিয়ে এরা দাবি আদায়ের চেষ্টা করছে? এদের দাবি যৌক্তিক হলে সরকার তো তাদের আহ্বান জানিয়েছে যে তোমরা আমাদের সাথে বসো, একটা প্রতিনিধি দল আসো, আমরা তোমাদের কথা শুনবো, তোমাদের দাবি যদি যৌক্তিক হয় মেনে নেওয়া হবে। এর পরেও কাদের ইন্ধনে এরা রাজপথে এরকম একটা যুদ্ধ মানে অবস্থা তৈরি করেছে? আমার তো প্রচণ্ড রকম আশঙ্কা হচ্ছে। সরকার প্রধান তাদেরকে আহ্বান জানিয়েছে আলোচনায় বসার জন্য, তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য।
মানে এরা সরকারের সাথে কোনো আলোচনাই বসবে না, টেবিলেই বসবে না, এরা রাজপথে যুদ্ধ করে দাবি আদায় করবে। তার মানে বুঝেন এদের পিছনের ইন্ধনদাতা কারা, এদের পিছনের শক্তি কারা। আপনারাই বুঝেন যে কাদের স্বার্থ হাসিলের জন্য এরা রাজপথে নেমেছে। আর সংখ্যা নিয়ে তো আমি আগেই বললাম, অনেকেই প্রশ্ন করেছেন যেখানে কতজন আসলে আনসারের সদস্য আছে। আমার মনে হয় এখানে 10 থেকে 15 মানে 10 থেকে 15 ভাগ হয়তো রিয়েল আনসার বাহিনীর সদস্য হবে, আর বাকি যারা আছে তারা অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী। তাদেরকে আনসারের পোশাক পরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে অধিকাংশ। এই জন্য আমরা গতকালকে সরকারকে আহ্বান জানিয়েছি, সিসিটিভি ফুটেজ আছে, ভিডিও আছে, মিডিয়াতেও লাইভ ভিডিও অনেক আসছে, এগুলো দেখে এদেরকে শনাক্ত করেন এরা কারা, এবং এদেরকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে, কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এরা আজকে পার পেয়ে গেলে আগামীতে এরা বড় ধরনের নাশকতার ছক কষবে, বড় ধরনের নাশকতার ছক কষবে। তাই এদেরকে সেই সুযোগ আর দেওয়া যাবে না, তাই অনতিবিলম্বে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর আমরা এই জন্যই সরকার প্রধানকে বিনীতভাবে কালকেই আহ্বান জানিয়েছি। আমি সরকারের 2 জন উপদেষ্টাকেও বলেছি যে এই বাহিনীটি এই মুহূর্তে রাখার কোনো যৌক্তিকতা নেই। পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, এখন তো কার্যত পুলিশ নেই, সবেমাত্র কার্যক্রম শুরু হয়েছে, তাহলে এই মুহূর্তে আনসার ব্যাটালিয়ান রাখারও প্রয়োজন নেই। তাদেরকে বিলুপ্ত করে প্রয়োজনে আমরা 1-2 মাস পরে এটাকে ঢেলে সাজাবো, নতুন করে গঠন করব, কোনো অসুবিধা নেই। আর এখন আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীতে ছাত্র জনতার বিপ্লবীদেরকে অংশগ্রহণ করাতে হবে, কারণ এই ছাত্র জনতার বিপ্লবীরা এই বাহিনীগুলোতে অংশগ্রহণ না করলে, তাদেরকে যুক্ত না করলে আমাদের এই বিপ্লবের যে ফলাফল, বিপ্লবের যে আমাদের রেজাল্ট, এটা বেহাত হওয়ার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের এই বিপ্লবীদেরকে অংশগ্রহণ করাতে হবে। আজকে যদি ছাত্র জনতার বিপ্লবী যারা তারা এই বাহিনীতে থাকতো, একটাও আন্দোলন করার সাহস পাইত না, পিঠের চামড়া তুলে নিত। রক্ত দিয়ে, জীবন দিয়ে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বেটা তোমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য নয়। পিঠের চামড়া তুলে নিত আন্দোলন করার নাম নিলেই, এরকম ভুইফোর আন্দোলন। আমরা তো বলেছি দাবি যৌক্তিক হলে আন্দোলন করার কোনো প্রয়োজনে নেই ভাই। হাসিনার আমলে আন্দোলন করেছি আমরা, কেন করেছি? কারণ হাসিনা কোনো যৌক্তিক দাবি আমাদের মেনে নেয় নাই। এই যে কোটা আন্দোলন হয়েছে, একটা যৌক্তিক দাবি ছিল। হাসিনা যদি কোটা আন্দোলনের যৌক্তিক দাবি শুরুতেই মেনে নিতেন, তাহলে তো আন্দোলনই হইতো না। তিনি গাউরামি করেছেন, ফলাফল পরিণতি আজকে এটা। আর এই সরকার তো বলেছে তোমাদের দাবি যৌক্তিক, চলে আসো, আলোচনা করো আমাদের সাথে, উই আর রেডি টু ডিসকাস। আলোচনার জন্য আমরা রেডি, প্রস্তুত। এরপরেও তারা কাদের স্বার্থ হাসিলে, কি উদ্দেশ্যে তারা রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল করা, ষড়যন্ত্র করার পায়তারা করছে, আমরা সবই জানি। আমরা সরকারকে এটাও আহ্বান জানিয়েছি, অনতি বিলম্বে এদের পিছনে যারা ফাইন্যান্স করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, ইন্ধন দিচ্ছে, তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। তারা কারা আমরা জানি, আমরা তথ্য দিয়েছি ইতিমধ্যে। আওয়ামী লীগের কারা কারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা করেছে তাদের, আর পুলিশের কর্তা ব্যক্তি কারা কারা ইন্ধন দিচ্ছে আমরা সেটাও জানি। এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তো বন্ধুগণ, ভয়ের কোনো কারণ নেই। আমি নিজে শুনেছি নিজ কানে, সচিবালয়ে আমাদের 3 দিন আগে আপনার মৎস্য উপদেষ্টার সাথে একটা মিটিং ছিল, ঢুকতেই পারি নাই, প্রায় 1 ঘন্টা ওয়েট করা লাগছে বাইরে। হাজার হাজার চতুর্দিকে ব্লক করে রেখেছে সচিবালয়ে। তো এক পুলিশের কর্তা ব্যক্তি শাহবাগ থানায় দায়িত্বরত, এখনও আছে, নাম বলবো না, আমাদেরকে মানে খুব সমীহ করছে সার সার বলে। অথচ এই হাসিনার আমলে আমাদের কি বলে প্রেস ক্লাবের সামনে আমাদের ব্যানার পর্যন্ত কেড়ে নিয়েছে, দাঁড়াতেই দেয় নাই। এমন রুট ব্যবহার, সেই ব্যক্তি এখন উল্টে গেছে। তো যাই হোক, এরকম করতে করতে বিড় করে একসময় বলতে শোনা গেছে যে দেখি না কতদিন চালাতে পারে। এরকম করতে করতে বলতে বলতে চলে গেল। তো সে হয়তো ভাবে না যে আমরা তার এই কথাটি শুনেছি, দেখি না কতদিন চালাতে পারে, এইভাবেই বলেছে। তার মানে বুঝেন তাদের ভিতরে এখনো হাসিনার প্রেম মায়া কিন্তু যায় নাই, আর যাবেও না এটা। হাসিনা যাদের এতদিন পেলেছে, ফুলিয়ে ফিপিয়ে যারা আজকে 100 কোটি টাকার মালিক হয়েছে, 1000 কোটি টাকার মালিক হয়েছে, এরা কেমনে হাসিনাকে ভুলে বলেন? তো এরা তো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবি। এই জন্য আমাদের ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে বন্ধুগণ, সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত সতর্ক এবং সজাগ থাকব, এই পরাজিত শক্তি বাংলাদেশকে বিপথে নিতে পারবে না। এই পরাজিত শক্তি বাংলাদেশকে কখনোই বিপদের দিকে ঠেলে দিতে পারবে না, ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। তাই আগামী অন্তত 2 মাস, কমপক্ষে 2 মাস রাজপথে সতর্ক সজাগ থাকতে হবে।
বাঁশি দেওয়ার সাথে সাথে যাতে মৌমাছির মতো পিঁপড়ার মতো আমরা নেমে আসতে পারি। গতকাল আলহামদুলিল্লাহ আমি স্যালুট জানাই আমাদের ছাত্র জনতার ভাইদের, যে বাঁশিটা দেওয়ার সাথে সাথে আপনারা যেভাবে নেমে আসছেন এবং এই খুনি হাসিনা লীগের সদস্যদের 7 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন সচিবালয়ের সামনে থেকে। আমি অবশ্যই আপনাদেরকে স্যালুট জানাই, স্যালুট পাওয়ার যোগ্য আপনারা। 7 মিনিটও লাগে না ক্লিয়ার করতে সচিবালয়। তো এরকম আমাদের 7 মিনিট 5 মিনিটে ক্লিয়ার করতে হবে। যেখানেই ষড়যন্ত্র, যেখানেই নীল নকশা, সেখানেই আমাদের অভিযান চলবে। যেখানেই ওরা দেশকে অস্থিতিশীল করার আপনার কার্যক্রম শুরু করবে, সেখানেই গণধোলাই শুরু করতে হবে। এটা ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের একবারে পরিষ্কার নির্দেশনা বলেন, স্টেটমেন্ট বলেন। তো যাই হোক, ভালো থাকবেন। অনেক কথাই বলেছি, লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, মানুষকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।